বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সমষ্ণ প্রক্রিয়া নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটা মনোযোগ সহকারে করো তাহলে এই সমষ্ণ প্রক্রিয়া নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। তো এই সমষ্ণ প্রক্রিয়াটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে, তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত করো। ওকে, তাহলে এখন দেখো সমষ্ণ প্রক্রিয়া জিনিসটা কি সেটা সবার প্রথমে আমরা দেখি যে সমষ্ণ প্রক্রিয়া তাহলে সম উষ্ণ নামটা এই হলো কি সম উষ্ণ মানে এখানে উষ্ণতার কোনো পার্থক্য হবে না, তার মানে এখানে আমাদের তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এটার ডেফিনেশনটা যেটা লিখতে পারি, যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের চাপ ও আয়তন পরিবর্তিত হয় কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া কি জিনিস আমরা বুঝে গেলাম। তো আমরা যে তাপগতীয় যে চলরাশিগুলো ছিল সেগুলো কি ছিল? টেম্পারেচার, প্রেসার আর ভলিউম। এখানে আমি কি বলছিলাম, যে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে, বাকি দুইটা কি হবে? চেঞ্জ হবে। তাহলে এখানে যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই কি চাপ আর আয়তন এই দুটো চেঞ্জ হবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়াটা নাম শুনলেই তোমরা এইভাবে এটা ডেফিনিশন দিতে পারো যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের কি হবে? তাপমাত্রা স্থির থাকবে, আর কি চেঞ্জ হবে? চাপ আর আয়তন চেঞ্জ হবে। সেই প্রক্রিয়াটাকে কি বলবো আমরা? সমষ্ণ প্রক্রিয়া বলবো। তাহলে এখানে আমি ডেফিনিশনটা লিখে দিচ্ছি। এখন এই সমষ্ণ প্রক্রিয়াটা আমাদের বয়েলের সূত্র মেনে চলে। সমষ্ণ প্রক্রিয়া কেন বয়েলের সূত্র মেনে চলে? কারণ আমার বয়েলের সূত্রে কি থাকে? স্থির তাপমাত্রায় বয়েলের সূত্রটা হয়। এই জন্য সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। তাহলে বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্রটা আমরা জানি হলো চাপ আর আয়তনের গুণফল হলো একটা ধ্রুব সংখ্যা। তাহলে আমরা বলতে পারি একটি নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি হলো পিভি সমান সমান ধ্রুবক, বা এটাকে আমরা বলতে পারি পি সমানুপাতিক 1/v, চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। তাহলে চাপ যদি আয়তনের ব্যস্তানুপাতিক হয়, তাহলে আমরা যদি এখান থেকে একটা লেখচিত্র অঙ্কন করি, যেখানে এখানে আমরা যদি চাপ দেই প্রেসার, আর এদিকে যদি আমরা আয়তনকে ইন্ডিকেট করি, তাহলে যেহেতু চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, তাহলে আমাদের যে লেখচিত্রটা হয় সেটা হলো আয়তকার অধিবৃত্ত হয় এটা।
তাহলে আমাদের যে লেখচিত্রটা হবে সেটা কি ধরনের হয়, ধরে নাও আয়তকার অধিবৃত্ত যেহেতু, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এই চিত্রটা কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় বিভিন্নভাবে আসে। তাহলে এটাকে যদি আমরা ধরে নাও এইখানে যদি এটাকে আমরা বলি P1 আর এটাকে যদি আমরা ইন্ডিকেট করে দিই এভাবে দিয়ে, যদি এটাকে বলি P2 আর এটাকে যদি বলি V1 আর এটাকে যদি বলি V2, তাহলে আমরা এই যে বিন্দুটা যেটা আমরা পাইলাম সেটাকে যদি আমরা একটা স্থানাঙ্ক বিন্দু আকারে দেই, তাহলে ভি যেহেতু এক্স অক্ষ বরাবর আছে, তাহলে V1টা আগে হবে আর P1টা পরে হবে। আর এটাকে যদি আমরা বি বলি, তাহলে V2টা আগে হবে, P2টা পরে হবে, স্থানাঙ্ক আকারে যদি আমরা এটাকে লিখি বিন্দুটাকে। তাহলে এটা যদি বি বিন্দু হয়, এটাকে যদি আমরা এ বিন্দু লিখি আর এটাকে যদি আমরা বি বিন্দু দেই, এই বিন্দুটাকে এখানে যেটা ছেদ করছে, যেটা ভি অক্ষকে, তাহলে আমাদের যে গ্রাফটা হবে সেটা কিন্তু এই ধরনের হবে। আবার বয়েলের সূত্র অনুসারে এটাকে আবার আমরা এভাবেও লিখতে পারি, বা P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু ডট ডট ডট। ঠিক আছে, ডট 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 মানে কি, P1 V1 এর গুণফল করে এখানে যা রেজাল্ট আসবে P2 V2 গুণফল করলেও সেম রেজাল্ট আসবে। আবার একইভাবে P3 V3 এটারও গুণফল করলে আমরা সেম একই রেজাল্ট পাবো। এই জন্যই এটা সমান সমান এটা, বা এটা সমান সমান এটা আমরা লিখতে পারি। এই জন্যই হলো PV হলো ধ্রুবক। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা সমষ্ণ প্রক্রিয়ার জন্য যে কৃতকাজটা বের করি সেটা হলো, আমরা কৃতকাজের জন্য আমরা জানি যে সূত্রটা লিখি আমরা এখানে, V1 থেকে যদি V2 হয় PdV। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলাটা আমরা এইভাবে লিখছি। আমরা এর আগের লেকচারে আমরা এই জিনিসগুলো দেখছিলাম যে কিভাবে আমরা কৃতকাজ নির্ণয় করে। তো কৃতকাজ নির্ণয়ের জন্য আমরা কাজ যেহেতু PdV, সেটাকে যদি আমরা কত আয়তনের মধ্যে এই কাজটা বের করতে চাচ্ছি, সেটা যদি V1 থেকে V2-র মধ্যে হয়, তার মানে এই যে V1 থেকে V2-র মধ্যে যদি হয়, তাহলে এই ক্ষেত্রে যে কৃতকাজটা হবে, যেহেতু আমাদের কি, আমরা যেহেতু জানি PV ইকুয়াল টু কি NRT, তাহলে এখান থেকে আমরা P সমান সমান লিখতে পারি NRT বাই V। এখানে আমরা কেন এই সূত্রটা লিখতেছি, কারণ আমাদের এখানে যে অপারেটরটা আছে ডিভি, হ্যাঁ, তার এখানে আমরা কোনো চলক দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে এই পিটাকে কি করব, আমরা এই ভির যে সম্পর্ক, সেই সম্পর্কে আমরা এটাকে লিখে দেবো। এই জন্যই আমরা এটাকে লিখতেছি। তাহলে পিটাকে আমরা লিখতে পারি হলো আমরা NRT বাই V ডিভি, আর এখানে কি আছে, V1 V2। একইভাবে আমরা এটাকে যদি এখন যেগুলো কনস্ট্যান্ট আছে সেগুলোকে যদি বাইরে বের করে নেই, তাহলে আমাদের এখানে কি আসতেছে, NRT V1 বাই V2, এখানে আসতেছে 1 বাই V ডিভি। তাহলে ইন্টিগ্রেশন 1 বাই V মানে হলো আমরা জানি লন V। তাহলে বা এখানে যদি আমরা দিই, বা W ইকুয়াল টু কি হচ্ছে NRT থার্ড ব্র্যাকেট লন V, উপরে আপার লিমিট হলো V2, লোয়ার লিমিট হলো V1। তাহলে এটাকে যদি আমরা লিখি NRT ফার্স্ট ব্র্যাকেট লন V2 মাইনাস লন V1, তাহলে এখানে কি লনের বিয়োগ, তার মানে আমরা এখানে লনের ভাগ লিখব। তাহলে এখানে আমরা লিখতে পারি NRT লন V2 বাই V1। তাহলে এই যে আমরা একটা গ্যাসের জন্য যে কৃতকাজ সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে যাই, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে অন্তস্থ
অন্তস্থ শক্তির পরিবর্তন শূন্য হয়, মানে অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে আমরা কি লিখতে পারি? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এখানে যেহেতু ডিইউ 0, তাহলে আমরা ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ বলতে পারি। তাহলে এই যে কৃতকাজ যেটা আমরা এখানে পাইলাম, সেটাকে কিন্তু আমরা এখানে প্রযুক্ত তাপ হিসাবে আমরা বলতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি, তাহলে অতএব এখানে আমরা কিউ সমান সমান ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন V2/V1, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি যে গৃহীত তাপ ইকুয়াল টু আমরা বলতে পারি যে কৃত কাজ সমান সমান এনআরটি লন V2/V1। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার জন্য যে কৃত কাজের যে ফর্মুলাটা, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো এই সমষ্ণ প্রক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি ধরনের। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য সমূহ। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য সমূহ কি? সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের কি হয়েছে? চাপ এবং আয়তনের কি হয়েছে? পরিবর্তন হয়েছে, কিন্তু তাপমাত্রা কি ছিল? স্থির ছিল। তাহলে এটা 1 নম্বর বৈশিষ্ট্য। তাহলে আমরা এটা লিখব যে সমষ্ণ প্রক্রিয়ায় চাপ ও আয়তন পরিবর্তিত হয়, কিন্তু তাপমাত্রা স্থির থাকে। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় নাম্বারটাতে কি হতে পারে? দ্বিতীয়টা আমরা লিখতে পারি এখানে এই প্রক্রিয়ায় কি হয়? তাপের গ্রহণ বা বর্জন হয়। তাহলে এই প্রক্রিয়ায় তাপের গ্রহণ বা বর্জন হয়। তারপরে দেখতেছি কি এই প্রক্রিয়া কি কৃতকাজ সংগঠিত হয়, তাই না? কৃতকাজ হয়। তাহলে 3 নাম্বার আমরা বলতে পারি এ প্রক্রিয়ায় কাজ সম্পাদিত হয়। আচ্ছা, 4 নাম্বার কি লিখতে পারি? অন্তস্থ শক্তির পরিবর্তন হয় না। এটা আমরা একটা দিতে পারি 4 নাম্বার। এ প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির পরিবর্তন হয় না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কি দেখতে পারি? এই যে সমষ্ণ প্রক্রিয়া যেটা, তার হলো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এই প্রক্রিয়াটা কিন্তু ধীরে ধীরে সংঘটিত হয়। তাহলে এটা আমরা দিয়ে দিই 5 নাম্বার। এই প্রক্রিয়াটি ধীরে ধীরে সংঘটিত হয়।
তারপরে 6 নাম্বার যেটা দিতে পারি, এই প্রক্রিয়ার যে আমাদের যেটা লেগ পাইছি সেই লেগটা কি ধরনের, এই লেগটা হলো আয়তকার আমাদের অধিবৃত্ত হয়। তাহলে এই প্রক্রিয়ার সূচক চিত্র, এই প্রক্রিয়ার সূচক চিত্র আয়তকার অধিবৃত্ত হয়, আয়তকার অধিবৃত্ত হয়। তারপরে এই প্রক্রিয়াটা কি হলো, এই প্রক্রিয়াটা হলো বয়েলের সূত্র মেনে চলে, এটা আরেকটা বৈশিষ্ট্য। সূত্র মেনে, বয়েলের সূত্র মেনে চলে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এবং এই বৈশিষ্ট্যগুলো দেখেও কিন্তু আমরা কি করতে পারি, আমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেটা এই বৈশিষ্ট্যগুলোর আলোকে এটা কোন প্রক্রিয়া বোঝাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো আমরা এই যে যে জিনিসগুলো দেখলাম এতক্ষণ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের প্রায় এসে থাকে। তো এখন এই যে আমরা থিওরিটি আলোচনা করলাম, এই থিওরির আলোকে আমরা একটা গাণিতিক সমস্যা দেখব ইনশাল্লাহ। তো গাণিতিক সমস্যাটা যেটা আমরা দেখব সেটা হলো এইখানে দেওয়া আছে, যে বলা আছে যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 3 × 10⁵ প্যাসকেল চাপে একটি সিলিন্ডার পিস্টন ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস আবদ্ধ আছে। আচ্ছা, এখন ধীরে ধীরে জিনিসটা বুঝো, এখানে এখানে কিন্তু বলছে ধীরে ধীরে, তার মানে কিছুক্ষণ আগে আমরা সমষ্ণ প্রক্রিয়ার যে বৈশিষ্ট্য দেখলাম সেখানে কিন্তু আমরা ধীরে ধীরে কথাটা দেখছি। তাহলে এই যে ধীরে ধীরে কথাটা দেখাতেই আমরা বুঝে গেলাম যে এই প্রক্রিয়াটার যে যাবতীয় কাজ যেগুলো আমাদেরকে করতে হবে সেগুলো কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। তাহলে বললো যে ধীরে ধীরে বল প্রয়োগে সিলিন্ডারের অভ্যন্তরের চাপ দ্বিগুণ করা হলো, মানে চাপ যা ছিল তার দ্বিগুণ হয়ে গেল পরবর্তী চাপ। নির্গত তাপের পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে বলছে। তার মানে নির্গত তাপের পরিমাণ মানে আমরা কিছুক্ষণ আগে যে থিওরিতে দেখলাম সেখানে তাপ এবং কাজের পরিমাণ কিন্তু আমরা একই দেখতে পাইছিলাম, তাই না? তার মানে তার এখানে বের করতে বলছে, তার মানে সবার প্রথম আমাদের কি করতে হবে, কাজ বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের চাপের কথা কিন্তু বলে দিছে, এখানে যে চাপ যেটা ছিল সেটা কিন্তু দ্বিগুণ হয়েছে, কিন্তু এখানে আমাদের যে আয়তন কত ছিল সেই আয়তনটা কিন্তু এখানে বলা নাই। তাহলে আমাদের কি করতে হবে, সবার প্রথমে এখানে আয়তনটা, প্রাথমিক অবস্থায় যে আয়তনটা সেটা বের করে নিতে হবে। তাহলে আমরা আয়তনটা সবার প্রথমে বের করার জন্য এখানে যে ডাটাগুলো আছে সেগুলো আগে তুলি। কি দেওয়া আছে এখানে, তাহলে এখানে টিক দেওয়া আছে হলো 70 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এর সাথে যদি আমরা 273 যোগ করে দেই তাহলে এটা কি হবে, ক্যালভিন, তাই না? তাহলে এখানে কত হচ্ছে, এটা 90, তাই না? 290 ক্যালভিন। আচ্ছা, তারপরে চাপ, এখানে পি দেওয়া আছে হলো 3 × 10⁵ প্যাসকেল, বা এটাকে তোমরা নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারো, নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে আমাদের কি বলছে, নাইট্রোজেন গ্যাস, তাই না? নাইট্রোজেন গ্যাস দেওয়া আছে। তো আমরা এখানে যে এন যেটা আছে সেই এনটা হলো আমরা বের করতে যদি চাই, তাহলে গ্যাসটা যেহেতু নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর হলো আমরা জানি 28, তাহলে এটা আসবে হলো 0.5 এত গ্রাম পার মোল, তাই না? এত আমাদের মোল পার মোল, তাইলে এখানে এন এর মান হলো 0.5। এখন এখানে এই সূত্রটা কোত্থেকে আসলো, আমরা এর আগে একটা লেকচারে দেখছিলাম, সেখানে এন সমান আমরা দেখছিলাম W/m, অথবা তোমরা বলতে পারো ছোট হাতের m/m, যেখানে এমটা হলো এখানে নাইট্রোজেন বা যে গ্যাসের ভর নিতে চাচ্ছি সেটা, আর এটা হলো আণবিক ভর, ওই গ্যাসের আণবিক ভর। তাহলে আমরা এখানে কি নিলাম, ওই যে
যে এখানে যে গ্যাসটার ভর দেওয়া আছে সেটা নিলাম, আর নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর যেটা সেটা লিখলাম, লিখে ভাগ করলেই আমরা এখানে ছোট হাতের n পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমরা জানি হলো মোলার গ্যাস ধ্রুবকের মান হলো 8.314 জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, আর কি কি দেওয়া আছে? আর কিন্তু কিছু এখানে সেরকম দেওয়া নাই। তাহলে আমরা এখানে লিখি যে আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখান থেকে আমরা যে প্রাথমিক অবস্থায় যে ভলিউম যেটা ছিল বা গ্যাসটার যে আয়তন ছিল সেটা বের করে নিই। তাহলে 0.5 ইন্টু 8.314, আর টেম্পারেচার ছিল 290, এখানে 3 ইন্টু 10⁵। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসবে হলো 0.5 ইন্টু 8.314 ইন্টু 290 ভাগ 5। হ্যাঁ, এখানে আসছে হলো 4.02 ইন্টু 10⁻³ এত কি হবে? এটা মিটার কিউব। যেহেতু আয়তন এই জন্য এটার একক হলো মিটার কিউব। আচ্ছা, এখন বললো যে চাপ ধীরে ধীরে প্রয়োগ করা হলো, করে কি এখন ধীরে ধীরে বল প্রয়োগ করে সিলিন্ডারের অভ্যন্তরের চাপ দ্বিগুণ করা হলো। তাহলে যেহেতু দেখো যে যেহেতু ধীরে ধীরে বল প্রয়োগে সিলিন্ডারের অভ্যন্তরের চাপ দ্বিগুণ করা হয়, তাই প্রক্রিয়াটি হলো সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা কি, আমাদের যেহেতু কাজ নির্ণয় করতে হবে, একটা জিনিস খেয়াল করে রাখো, আমরা যেহেতু কাজ নির্ণয় করব তাহলে কাজ নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা আমরা জানি এনআরটি লন V2/V1। তাহলে এখানে আমাদের কিন্তু V1 পেয়ে গেছি, আমাদেরকে কি করতে হবে? V2 বের করতে হবে। তাহলে V2টা আমাদের, আর বাদবাকি যেটা N আর T এগুলো তো আমাদের এখানে দেওয়াই আছে। তাহলে এখন সমষ্ণ প্রক্রিয়া কার সূত্র মেনে চলে? সমষ্ণ প্রক্রিয়া কিন্তু বয়েলের সূত্র মেনে চলে, তাই না? তাহলে এক্ষেত্রে বয়েলের সূত্রানুসারে আমরা জানি P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে এখানে আমরা বলতে পারি, এখানে আবার তাহলে এখানে P1 সমান আমরা বলতে পারি এখানে যা ছিল 3 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে P2 হবে হলো দ্বিগুণ P1, তার মানে P2 ইকুয়াল টু P1 সমান 2 ইন্টু 3 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এখানে তোমরা দিতে পারো প্রশ্ন মতে। ঠিক আছে? আচ্ছা, V1 কত? V1 হলো আমরা এই যেটা পাইছি 4.02 ইন্টু 10⁻³ মিটার কিউব। তাহলে এখান থেকে আমরা V2টা বের করি। তাহলে বা
V2 সমান সমান হবে P1 V1 P2। তাহলে এখানে P1 হলো 3 × 10⁵, V2 হলো 4.03 × 10⁻³ আর এটা আসবে 2 × 3 × 10⁵। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো ক্যালকুলেশন করলে 3 10 কাটা যাচ্ছে, এখানে 2, তাহলে 2.015 × 10⁻³ মিটার কিউব। তাহলে আমরা এখানে ভিটুটা এখানে পেয়ে গেলাম। এরপরে আমরা যে কৃতকাজের যে সূত্রটা সেটা লিখি। তারপরে আমরা লিখব আবার আমরা জানি W = nRT ln V2/V1। তাহলে n এর মান আমরা পাইছি হলো 0.5, আর এর মান হলো 8.314, টির মান হলো 290 × ln V2 পাইলাম হলো আমরা 2.015 × 10⁻³ আর V1 হলো 4.02 10⁻। V1 কত লিখছিলাম আমরা? 4.02। ও আচ্ছা, এখানে আমি তাহলে ভুল করে লিখছিলাম, 4.02 হবে, তাহলে এটা হবে 4.01, তাহলে 4.01 হবে। তাহলে আমরা এখানে 10⁻³ এটা দেই, তাহলে আমরা এখন যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 0.5 ইন্টু, আগে লনের কাজটা করে আসি, এখানে লন 5 ইন্টু 290 ইন্টু 8.314 ইন্টু 0.5। হ্যাঁ, এটা আসতেছে হলো -835.61 জুল, 835.61 জুল। হ্যাঁ, তো এখানে আমরা যে কৃতকাজের যে পরিমাণ সেটা আমরা পেয়ে গেলাম। এখন তাপগতিবিদ্যার আচ্ছা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তির পরিমাণ, সিস্টেমের অন্তস্থ শক্তির পরিমাণ শূন্য হয়, অর্থাৎ DU = 0 জুল হয়। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে প্রথম সূত্রানুসারে Q = DU + W যদি দেই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, বা Q = 0 - 835.61, তাহলে অতএব Q = -835.61 জুল। আচ্ছা, এখানে যে ঋণাত্মক চিহ্ন আসলো সেটা কি? নির্গত তাপ। তাপ যদি নির্গত হয়ে যায় তাহলে সেটাকে ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে ঋণাত্মক চিহ্ন
নির্গত তাপ নির্দেশ করে। এখানে ঋণাত্মক চিহ্নটা কি? ঋণাত্মক চিহ্নটা হলো নির্গত তাপ নির্দেশ করে। তাহলে অতএব নির্গত তাপের পরিমাণ হবে হলো 835.61 জুল। তোমরা কিন্তু ভুলেও এখানে কিন্তু মাইনাস দিবা না, যেহেতু তোমরা এখানে লিখে দিছো নির্গত তাপের পরিমাণ। তোমরা যদি নির্গত তাপের পরিমাণ দিয়ে যদি মাইনাস দাও তাহলে কিন্তু এটা গৃহীত তাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নির্গত তাপের পরিমাণ এখানে মাইনাস দিয়ে কি বুঝাইছে? কিউটা ছিল মাইনাস, তাহলে মাইনাস মানে কি? নির্গত তাপ। তাহলে আমি যেহেতু এখানে কথায় লিখে দিছি নির্গত তাপ, তাহলে কিন্তু এখানে মাইনাস দেওয়া যাবে না। আর যদি এখানে নির্গত তাপ না লিখতাম, যদি লিখতাম হলো তাপের পরিমাণ ইকুয়াল টু মাইনাস এত, তাহলে কিন্তু এটাই বুঝাইতো নির্গত তাপ। তাহলে এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না। এই যে আমরা প্রবলেমটা করলাম, এই প্রবলেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের পরীক্ষায় আসার মতো প্রবলেম। তোমরা আমার মনে হয় প্রবলেমটা কিভাবে করতে হবে সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইভাবেই তোমাদের পরীক্ষায় যদি এই ধরনের প্রবলেমগুলো আসে, তাহলে এভাবে খুব সুন্দরভাবে তোমরা ধাপে ধাপে এগুলো সব সলভ করে ফেলবে ইনশাল্লাহ। তো আশা করি আজকের যে লেকচারটা সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর তোমরা যদি এই প্রবলেমটা এইভাবে পরীক্ষার খাতায় সুন্দর করে করতে পারো, তাহলে আমার মনে হয় যে তোমরা এই প্রবলেমে নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো আশা করি আজকের লেকচারটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।